আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালো থাকাই কামনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের দশম অধ্যায়ের বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা টপিকের সম্ভাবনার দ্বিতীয় ক্লাস আলোচনা করব। এই দশম অধ্যায়ের উপর আমাদের আজকের হলো চতুর্থ ক্লাস এবং শেষ ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুশির খবর হলো আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের শেষ অধ্যায়ের শেষ ক্লাসে চলে আসছি। এই ক্লাসটা সম্পূর্ণ হলেই তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে সবগুলি অধ্যায় শেষ হয়ে যাবে। গত ক্লাসে আমরা সম্ভাবনার উপর একটা ক্লাস নিয়েছি, থিওরি করিয়েছি এবং কিছু প্রবলেমও সলভ করেছি। আজকে দেখো, আজকে একটা টিকা বা নোট দেখো, এ ও বি স্বাধীন ঘটনা হলে উহা অবর্জনশীল হবে। এইটা হলো আমাদের, এটা দেখাবো যে আমরা এ ও বি যদি স্বাধীন ঘটনা হয় তাহলে উহা অবর্জনশীল। অবর্জনশীল মানে কি? এ ও বি দুইটা সেটের মধ্যে কমন এলিমেন্ট থাকবে। তাহলে আমরা জানি এ ও বি স্বাধীন ঘটনা হলে এ ও বি একত্রে ঘটার সম্ভাবনা, এ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মানে এ ও বি একত্রে ঘটার সম্ভাবনা হলো probability of A into probability of B, which is not equal to 0, কারণ probability of A ও 0 না, probability of B ও 0 না, সেজন্য এটার মান 0 হবে না। আচ্ছা, এটার কারণ হলো কি যে probability of A is not equal to 0 and probability of B is not equal to 0। কিন্তু A ও B বর্জনশীল ঘটনা হলে, বর্জনশীল ঘটনা মানে কি? তাদের মধ্যে কোনো কমন পয়েন্ট থাকে না, মানে A ইন্টারসেকশন B ফাঁকা সেট, আর ফাঁকা সেটের প্রবাবিলিটি কত? 0। তাহলে দেখো, এখানে ফাঁকা সেট যদি বর্জনশীল হয় তাহলে এ ইন্টারসেকশন বি 0, কিন্তু এখানে এই প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি 0 না। তার মানে 1 নম্বর আর 2 নম্বর কন্ট্রাডিক্টরি, মানে দ্ব্যর্থক। যে এখানে বলা হয়েছে যে যদি বর্জনশীল হয় তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি 0 হবে, আর এখানে হলো স্বাধীন হলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ নট ইকুয়াল টু 0। তাহলে বর্জনশীল ঘটনা হলে কি হবে? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি 0 হবে। তাহলে এটা কী হলো? কন্ট্রাডিক্টরি হয়ে গেল। সুতরাং 1 ও 2 থেকে স্পষ্ট যে এ ও বি স্বাধীন ঘটনা হলে বর্জনশীল হতে পারে না, তাহলে এটা বর্জনশীল হবে না। স্বাধীন ঘটনা যদি হয় তাহলে একসাথে স্বাধীন এবং বর্জনশীল দুইটা হইতে পারে না। তাহলে এ ও বি স্বাধীন ঘটনা হলে বর্জনশীল হতে পারে না, অর্থাৎ অবর্জনশীল হবে। সুতরাং আমরা এটা পড়েছি যে এ ও বি যদি অবর্জনশীল ঘটনা হয়, আমরা কি পড়েছি? এ ও বি অবর্জনশীল ঘটনা হলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এখন শুধু অবর্জনশীল ক্ষেত্রে না, স্বাধীন হলেও আমরা এই সূত্র ইউজ করব। যদি এ ও বি স্বাধীন ঘটনা হয় এবং অবর্জনশীল হয় তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব, অর্থাৎ দুইটা ক্ষেত্রে ইউজ করব। যদি বলে এ ও বি স্বাধীন, তাও প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটা হলো প্রবাবিলিটির যোগসূত্র। আর এটা ঠিক আছে, এটা হলো গুণন সূত্র, যে সম্ভাব্যতার গুণন সূত্র। তাহলে এই স্বাধীনের ক্ষেত্রে এই দুইটাই হবে, যোগসূত্রও হবে এবং গুণন সূত্র হবে। গুণনের বেলায় হবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, আর যোগসূত্রের বেলায় হবে probability of A union B equals to probability of A plus probability of B minus probability of A intersection B। এই কথাটা তোমরা মনে রাখবা, এই দুইটা সূত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এখন তাস সম্পর্কে একটু ধারণা দেব। তাস, যেটাকে ইংলিশে বলা হয় কার্ডস, এই কার্ডস সম্পর্কে একটু ধারণা যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না একটু খেয়াল করবা যে এটা দেখো আমার হাতে, এটা কি? এটা একটা তাসের প্যাকেট। এই প্যাকেটে টোটাল এই 52টা তাস থাকে একটা তাসের প্যাকেটে। আরও অতিরিক্ত দেখো, অতিরিক্ত 4টা তাস থাকে। এইগুলি এই 52টার বাহিরে এই জন্য যে কোনো একটা তাস যদি নষ্ট হয়ে যায় তাহলে এখান থেকে, এগুলিকে জোকার বলা হয়, এখান থেকে একটা জোকার নিয়ে সেই তাসটা রিপ্লেস করা হয়। তাহলে এইটা আমরা হিসাবের মধ্যে আনবো না, এই যে অতিরিক্ত 4টা, এটা হিসাবের মধ্যে আনবো না। আমরা
এই তাসের প্যাকেটের মধ্যে টোটাল 52 কার্ডস আছে এখানে। এখন কার্ডসগুলি কি দেখো, যে তোমরা এই যে তোমাদেরকে 4টা স্যুট আছে এখানে। 4টা স্যুট বলতে 4 ধরনের কার্ডস আছে এখানে। 4 স্যুটে দেখো এই 2 থেকে শুরু, 2 3 4 5 6 7 8 9 10। তারপরে হলো আরেকটা তাস আছে, সেটা হলো হার্টসের একটা টেক্কা থাকার কথা। হ্যাঁ, এই যে দেখো, এই যে কার্ডগুলি সবাই একটু, যারা জানো না তারা একটু খেয়াল করো এখানে। এই কার্ডগুলি এই যারা তাস খেলা জানো না তারা একটু খেয়াল করতে হবে। দেখো এটাকে বলা হয় হার্ট, এই কালারের। এটার এই যে চিত্রটা দেখো, এই যে এখানে রঙিন যে চিত্রটা আছে এটা হার্টের মতো চিহ্ন, এই জন্য এটার নাম হলো, মনে রাখবা তোমরা, HEART, হার্ট। এটাকে বাংলা বলা হয় হরতন, মনে রাখতে হবে। এই যে এই লাল রঙের হার্টের মতো এখানে মোট 13টা কার্ড আছে, এটার নাম হলো হরতন বা হার্ট। তাহলে কি কি আছে 2 থেকে আরম্ভ করে 10 পর্যন্ত। দেখো এই 2 থেকে 10 পর্যন্ত এখানে হলো 9টা কার্ডস। তারপরে আছে এই যে জে মানে হলো, এটাকে গোলাম বলা হয়, ইংলিশে বলা হয় ন্যাব, KNAV, ন্যাব। আর অনেক সময় জ্যাকও বলে যে। তারপরে আছে কুইন, কিং, তারপরে টেক্কা। এই একে বলা হয় টেক্কা, এটা মনে রাখবা তোমরা, এর নাম হলো টেক্কা। তাহলে এখানে এই কয়টা কার্ড আছে, এখানে 13টা কার্ড আছে। এরকম 4টা স্যুট আছে, এক একটাকে বলা হয় স্যুট। এই 4 স্যুটে 4 13 52টা কার্ড আছে। তাহলে এই হার্টের মতো যে চেহারা লাল রঙের, এটাকে মনে রাখবা যে 13টা কার্ড আছে। কি কি আছে এগুলি খেয়াল রাখতে হবে কিন্তু, 2 থেকে 10 পর্যন্ত। তারপরে আছে জে, কিউ মানে কুইন, কে মানে কিং, আর এ মানে হলো টেক্কা। এই হলো 13টা কার্ড, এটা খেয়াল রাখবা তোমরা। তারপরে আমি আরেকটা স্যুট দেখাচ্ছি তোমাদেরকে, সেটা হলো কালো রঙের। দেখো কালো রঙের এখানেও একই রকম 13টা, একই মানের, যে 2 থেকে আরম্ভ করে 10 পর্যন্ত। দেখো তারপরে জে, কিউ, কে, এ মানে টেক্কা, জে মানে জ্যাক বা গোলাম, আর হলো কুইন, কে মানে কিং, তারপরে হলো টেক্কা। এইটার নাম দেখো, এটা কালো রঙের এবং এটার চেহারাটা হার্ট যেরকম ছিল, একটু পার্থক্য আছে। এটা হার্টের মতোই, কিন্তু হার্টটা ছিল এইরকম, আর এটার হলো এখানে এই অতিরিক্ত একটা, এই যে বোটার মতো আছে, পাতার বোটার মতো। এইটা হলো, এটার নাম হলো স্পেড, মনে রাখতে হবে। প্রথমে গেল হার্ট, এটার নাম হলো SPADE, স্পেড মানে হলো ইস্কাবন। তোমরা এগুলি বাংলায় পড়েছো, দেখা এগুলি সব ওলন্দাজ শব্দ, ডাচ যা শব্দগুলি। তাহলে এই স্পেড মানে হলো ইস্কাবন। এখানে একই ধরনের, শুধু কালারে চেঞ্জ, 13টা তাস আছে। তাহলে এটা গেল, হরতনটা হলো লাল রঙের, এটা মনে রাখবা তোমরা, লাল, আর এটা হলো কালো রঙের। তারপর দেখো আরেকটা স্যুট দেখাই তোমাদেরকে। এটাও লাল রঙের, এখানে 13টা কার্ড আছে, ওই একই রকমের, খালি শুধু তোমরা এই চেহারাটা মনে রাখবা। চেহারাটা এটার দেখো, এটার নাম হলো ডায়মন্ড। এটার দেখো এই ডায়মন্ড শেপের এরকম চিহ্ন আছে এটাতে, লাল রঙের, এই ভরাট করা। এটা খেয়াল রাখতে হবে। তাহলে এটার নাম কি? এটার নাম হলো ডায়মন্ড। প্রত্যেকটা তাসে ঠিক আগের মতোই এই 13টা তাস আছে, এটার নাম ডায়মন্ড।
রুহিতন, বাংলায় বলা হয় রুহিতন। এই রুহিতন এটাও কয়টা তাস আছে? 13টা তাস আছে। তাইলে এটাও লাল, দেখো এইটা লাল, তাহলে লাল, এই হার্টও লাল এইটা। তাহলে এই লাল রঙের মোট কয়টা হলো? 26টা। আরেকটা স্যুট দেখাই তোমাদেরকে, সেটা হলো এটার নাম হলো ক্লাবস বা চিরতন। এই যে দেখো এটা 3টা পাতার মতোই অনেকটা। এইটা হলো এই কালো রঙের যে চিহ্নটা, অনেকটা এইরকম দেখো। প্রথমে একটা পাতা, দুই পাশে 2টা, এই তারপরে হলো স্পেডের মতো এদিকে এসে এই, এটা নাম হলো চিরতন বা ক্লাবস বলি আমরা, ক্লাবস বা চিরতন। এটাও কালো রঙের, একই রকম কালো। তাহলে কালো কয়টা হলো? কালো হলো এই 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 2টা হলো কালো, কালো রঙের, আর এই 2টা হলো লাল রঙের। তাহলে কালো রঙের হলো 13 13 26টা, লাল রঙের হলো 26টা। একই রকম তাস, প্রতি প্যাকেটে একই মানের তাস আছে 4টা করে, যেমন টেক্কা আছে 4টা, 4 সুটে টেক্কা 4টা, কিং 4টা, কুইন 4টা, তারপরে হলো গোলাম 4টা, 10 4টা, 9 4টা, প্রত্যেকটা এক প্যাকেটের মধ্যে 4টা 4টা করে আছে। তাহলে 4 13 52টা। এই তাস সম্পর্কে তোমাদেরকে একটা আইডিয়া দিলাম। এখন তাসের উপর আমরা কিছু অঙ্ক করব, যে এক প্যাকেট তাসকে যদি এলোমেলো করা হয়, এটাকে শাফল বলা হয়। শাফল, SHUFFLE, শাফল। এই রিশাফল বা শাফল, SHUFFLE। এই শাফল যদি করি আমরা এটাকে, অর্থাৎ এলোমেলো করি, যদি একটা তাসকে, এটা সিরিয়ালি সাজাবো না, একটা তাসকে ভালোভাবে আমরা এটাকে এলোমেলো করব। এলোমেলো করে এখান থেকে যদি আমরা এক প্যাকেট তাস থেকে যদি আমরা এই একটা তাস যদি তুলে নিই, এক প্যাকেটে টোটাল কয়টা তাস থাকে? 52টা তাস থাকে। এখন এলোমেলোভাবে শাফল করা এক প্যাকেট তাস থেকে যদি আমরা একটা তাস তুলে নিই, সেটা টেক্কা হওয়ার সম্ভাবনা কত? তাহলে এখানে এক প্যাকেট তাসে মোট, দেখো প্রশ্নটা এরকম যে এক প্যাকেট তাস হতে একটি তাস তুলে নিলে, এখানে এক প্যাকেট তাস বলতে এলোমেলোভাবে শাফল করা এক প্যাকেট তাস হতে একটি তাস তুলে নিলে সেটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত? টেক্কা হওয়ার সম্ভাবনা কত? 1 নম্বরে মনে করো এই প্রশ্নটা হলো সেটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত। তাহলে এখানে NS কত? এখানে ধরি টেক্কা হওয়ার ঘটনা A, আর টোটাল সেটটা হলো S। ধরি তাসটি টেক্কা হওয়ার ঘটনা A এবং নমুনা ক্ষেত্র S, এবং নমুনা ক্ষেত্র S। সুতরাং NA কত? NA ইকুয়াল টু কত? যে টেক্কা কয়টা? মোট টেক্কা আছে 4 সুটে 4টা, NA হলো 4, 4 সেটে 4টা টেক্কা আছে 4। আর NS কত? NS ইকুয়াল টু 52। টোটাল নমুনা ক্ষেত্রে 52টা তাস আছে। তাহলে প্রবাবিলিটি অফ A কত হবে? মানে সেই তাসটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত? সুতরাং প্রবাবিলিটি অফ A ইকুয়াল টু NA/NS ইকুয়াল টু 4/52 ইকুয়ালস টু 1/13। যে এক প্যাকেট
এলোমেলো তাস থেকে একটি তাস তুলে নিলে সেই তাসটি টেক্কা হওয়ার সম্ভাবনা হলো এটা। তাহলে তোমরা দেখো, বুঝতে হবে যে টোটাল কয়টা আছে তোমার, তাস আছে কয়টা টোটাল প্যাকেটে, তাস আছে 52টা। তাহলে 52টা যদি থাকে তাহলে এন এস বা এন অফ এস ইকুয়াল টু 52, আর টেক্কা আছে 4টা, তাহলে এন অফ এ ধরলাম কি ঘটনায় এ হলো টেক্কা হওয়ার সম্ভাবনা 4টা। তাহলে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু এন এ বাই এন এস ইকুয়াল টু 4/52 ইকুয়ালস টু 1/13। আবার যদি এই ধরনের প্রশ্ন যদি অন্যভাবে দেয়, যে 2 নম্বর প্রশ্ন বলে যে 1 নাম্বার গেল যে সেটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত। এখন আমি এটাকে চেঞ্জ করে আরেকটা প্রশ্ন দিচ্ছি তোমাদেরকে, যে 2 নম্বর, তাসটি লাল হওয়ার সম্ভাবনা কত। তাসটি লাল হওয়ার সম্ভাবনা কত, লাল হওয়ার সম্ভাবনা কত। এখন দেখো, ধরি তাসটি লাল হওয়ার ঘটনা এ, ধরি তাসটি লাল হওয়ার ঘটনা এ, তাহলে নমুনা ক্ষেত্র ঠিক আছে এস। তাহলে এখানে দেখো এন এ কত হবে, এন এ হলো লাল তাস কতগুলি, 13টা 13টা 26টা। তাহলে এন এ ইকুয়ালস টু হলো 26 আর এন এস ঠিক আছে 52। সুতরাং প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু কত, 26/52 সমান 1/2, তাসটি লাল হওয়ার সম্ভাবনা। একইভাবে তাসটি কালো হওয়ার সম্ভাবনা কত, সেটা হইতে পারে যে তাসটি লাল টেক্কা হওয়ার সম্ভাবনা যদি বলে যে লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত, তখন কি হবে যে তাসটি লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত। আবার চেঞ্জ করে দিচ্ছি, দেখো যে 3 নাম্বার, তাসটি লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত। তাহলে তাসটি লাল টেক্কা হওয়ার ঘটনা ধরি এ, ধরি তাসটি লাল টেক্কা হওয়ার ঘটনা, ধরি তাসটি লাল টেক্কা হওয়ার ঘটনা এ এবং নমুনা ক্ষেত্র এস ঠিকই আছে। তাহলে লাল টেক্কা কয়টা, লাল টেক্কা হলো মোট 2টা। তাহলে এন অফ এ ইকুয়াল টু কত হবে, এন অফ এ ইকুয়াল টু 2 হবে। তাহলে লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত হবে, লাল টেক্কা হওয়ার সম্ভাবনা হবে 2/52, এন অফ এ বাই এন অফ এস ইকুয়াল টু, এন অফ এ হলো 2/52 1/26। তাসটি লাল টেক্কা হওয়ার সম্ভাবনা এই। তাহলে এই ধরনের তাসের অঙ্কগুলি তোমরা আশা করি বুঝতে পারবা, যে তাসগুলি আগে চিনতে হবে তাস কি, যেভাবে আমি বলেছি তোমরা এইভাবে অবজেক্টিভে এই ধরনের প্রবলেম থাকতে পারে। দেখো একটা প্রবলেম দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি 1/3, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি 5/6, প্রবাবিলিটি অফ এ হাফ হয়, তবে প্রবাবিলিটি অফ বি এবং প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্টের মান নির্ণয় করো। তাহলে দেখো এগুলি তো দেওয়া আছে, লিখবা তোমরা, আমি সরাসরি সমাধান করছি। সমাধান, আমরা জানি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এইটা আমরা জানি। এখন এখানে মান বসিয়ে দেখো, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি দেওয়া আছে কত, 5/6। প্রবাবিলিটির মান কখনো একের চেয়ে বড় হয় না, এটা মনে রাখবা। দেখো কোনোটাই একের চেয়ে বড় না, প্রবাবিলিটির মান সবসময় 0 থেকে 1-এর মধ্যে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি পেলাম আমরা 5/6, এখানে বসাবো আমরা মান। প্রবাবিলিটি অফ এ হলো হাফ, আর প্রবাবিলিটি অফ বি আমরা বের করব, প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হলো 1/3। তাহলে এখানে যদি আমরা সরল করি, প্রবাবিলিটি বিকে যদি এক পাশে রাখি, তাহলে দেখো প্রবাবিলিটি অফ বি
ইকুয়ালস টু 5/6 মাইনাস হাফ প্লাস 1/3 ইকুয়ালস টু, এটাকে সরল করলে 6 হয় লসাগু, 5 - 3 + 2, তাহলে এখানে হয় 7 4/6 ইকুয়ালস টু 2/3। এই হলো প্রবাবিলিটি অফ বি, যেটা চেয়েছে আমাদের কাছে প্রবাবিলিটি অফ বি কত। সুতরাং প্রবাবিলিটি অফ বি এত। এখন বাকি রইল কি, প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। তাহলে আমরা জানি প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1। যে কোনো ঘটনা ঘটা, এটা হলো ঘটা আর এটা হলো না ঘটা, কোনো ঘটনা ঘটা এবং না ঘটার সম্ভাবনা হলো কত, 1। আবার তাহলে এটা দেখো, এটা হয়ে গেল, এটা মুছি। আবার প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1। এখন প্রবাবিলিটি অফ বি কত পেয়েছি আমরা, 2/3। প্রবাবিলিটি অফ বি এর মানটা বসাবো, হুইচ ইমপ্লাইজ 2/3 ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ প্লাস probability of b complement equals to 1, which implies probability of b complement equals to 1 minus 2/3 equals to 3 minus 2 1। এই probability of b complement পেয়ে গেলাম আমরা 1/3। এই দেখো, probability of a equals to 1/3, probability of b equals to 3/4, a ও b স্বাধীন হলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এবং প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করো। তাহলে আমরা জানি সমাধান, আমরা জানি এ ও বি স্বাধীন হলে probability of A intersection B equals to probability of A into probability of B, এটা আমরা জানি। তাহলে আমাদের বের করতে হবে কি, probability of A intersection B equals to probability of A হলো 1/3 আর B হলো 3/4 equals to 3 কাটা যাবে 1/4। এই হলো probability of A intersection B। আবার A ও B স্বাধীন হলে কি হবে, যে আমরা প্রথমে যে সূত্রটা বললাম যে এ ও বি স্বাধীন যদি হয় তাহলে উহা অবর্জনশীল, তারা অবর্জনশীল হবে। আবার এ ও বি স্বাধীন হলে উহারা মানে এ ও বি অবর্জনশীল হবে। এ ও বি অবর্জনশীল হবে। এ ও বি অবর্জনশীল হলে সম্ভাবনার যোগসূত্র কি জানি আমরা, সুতরাং probability of A union B equals to probability of A plus probability of B minus probability of A intersection B, যেটা আমরা টিকাতে বললাম তোমাদেরকে নোটে। তাহলে আমাদের এইখান থেকে বের করতে হবে probability of A union B। তাহলে probability of A এর মান কত, probability of A এর মান হলো 1/3 প্লাস probability of B এর মান হলো 3/4 মাইনাস probability of A intersection B এর মান হলো 1/4। তাহলে এখানে দেখো লসাগু হয় কত, 12 হলে এখানে হবে 4 প্লাস 9 মাইনাস 3 ইকুয়াল টু 10/12 equals to 5/6। এই হলো probability of A union B। probability of A equals to half, probability of B equals to 1/3, probability of B/A মানে কি, এর ঘটনা ঘটবে এই শর্তে, অর্থাৎ বি ঘটনাটা এর উপর নির্ভরশীল, যে এটা হলো শর্তাধীন সম্ভাবনা, যে এই ঘটনা ঘটা না ঘটার উপর ডিপেন্ড করতেছে বি ঘটনার মান। তাহলে এটাকে বলা হয় শর্তাধীন সম্ভাবনা। তাহলে আমরা জানি, দেখো শর্তাধীন সম্ভাবনার ক্ষেত্রে আমরা জানি probability of A intersection B, আমরা জানি probability of A intersection B, এটা দুইটা সূত্র আছে। তাহলে এখানে দেওয়া আছে কোনটা,
প্রবাবিলিটি অফ দেখো প্রবাবিলিটি অফ বি বাই এ, এই বি এ মানে হলো এটা বি বাই এ, এটাকে এইভাবে লেখা হয় প্রবাবিলিটি অফ বি বাই এ অথবা প্রবাবিলিটি অফ বি বাই এ, এইভাবে লেখা হয়, এটা বলেছি তোমাদেরকে। তাহলে এখানের এ নিচে বি বাই এ, তাহলে এখানে কি হবে প্রবাবিলিটি অফ এ হবে, যেটা নিচে থাকে তার বাম পাশে হবে সেটা, তাহলে প্রবাবিলিটি অফ এ। এখন এখান থেকে আমাদের প্রথমে বের করব আমরা ক এর উত্তর, যে এখন আমরা ক করছি, ক এর উত্তর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত এখান থেকে আমরা পেয়ে যাব। তাহলে এখানে দেওয়া আছে প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে কত হাফ, আর প্রবাবিলিটি অফ বি বাই এ কত 3/5, তাহলে এখানে আমাদের কত হয় 3/10, 3/10 এই হলো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, একটা মান আমরা পেয়ে গেলাম। নেক্সট হলো খ এর মান, ধরো খ, এখন খতে প্রবাবিলিটি অফ এ বাই বি এটা বের করতে হবে আমাদেরকে। আবার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু, এটা যদি বের করতে হয় তাহলে এখানে হলো কি প্রবাবিলিটি অফ এ বাই বি, এটা বের করতে হবে। এখানে কি হবে প্রবাবিলিটি অফ বি হবে তার আগে, যেহেতু এখানে নিচে আছে বি, এখানে হবে বি। তাহলে এখান থেকে আমরা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি অলরেডি আমরা বের করেছি কত 3 আমাদের এখান থেকে এটা বের করতে হবে প্রবাবিলিটি অফ এ বাই বি। তাহলে এই দুইটা মান বের করব, বসাবো আমরা প্রবাবিলিটি অফ বি এর মান বসাবো 1/3, এটা হলো 1/3, আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আমরা এখানে পেয়েছি 3/10, আর ইনটু এখানে হলো প্রবাবিলিটি অফ এ বাই বি। তাহলে প্রবাবিলিটি অফ এ বাই বি 3টা এদিকে আসলে কত 9/10, সুতরাং প্রবাবিলিটি অফ এ বাই বি ইকুয়ালস টু 9/10, এই হলো। এরপরে হলো এটা গেল কোনটা খ, 9/10 পেলাম আমরা একটার উত্তর, আর একটা পেলাম 3/10। তারপরে হলো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এখানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি যেহেতু আছে তাহলে এটা অবশ্যই কী হবে অবর্জনশীল ঘটনা হবে। তাহলে অবর্জনশীল ঘটনা হলে আমাদের প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বের করতে হবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা আমাদের কাজে লাগবে। এখন আমরা গ এর উত্তর বের করব। আবার প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এবং probability of A union B equals to probability of A plus probability of B minus probability of A intersection B। এখন মানগুলি বসালে হয়ে যাবে probability of A কত হাফ, প্লাস probability of B হলো 1/3, মাইনাস probability of A intersection B হলো 3/10। তাহলে আমাদের এখানে হচ্ছে লসাগু কত হয় 30 হলে 3, এখানে 15 দুগুণে 30, 15 3 10 30 প্লাস 10 মাইনাস 9, 3 10 30 ইকুয়ালস টু 25 মাইনাস 9 বাই 30 equals to 16/30 equals to 15, আর হলো 8/15। এই হলো এই তিনটা প্রবলেম, তিনটা অংশেরই উত্তর হয়ে গেল। এইভাবে করবো এই প্রবলেমগুলি। দেখো নেক্সট আরেকটা প্রবলেম, 52খানা তাসের প্যাকেট হতে একটি তাস দৈবভাবে উঠানো হলো, তাসটি লাল অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা কত? এখানে এই কথাটা ইম্পর্টেন্ট, লাল অথবা টেক্কা। অথবা হলো সম্ভাব্যতার বা সম্ভাবনার যোগসূত্র যেটা। তাহলে 52খানা তাসের প্যাকেট হতে দেখো একটি তাস দৈবভাবে উঠানো হলে তাসটি লাল হওয়া, ধরি তাসটি লাল হওয়ার ঘটনা সমাধান, ধরি তাসটি লাল হওয়ার ঘটনা, আর
এবং তাসটি টেক্কা হওয়ার ঘটনাটি। তাহলে দেখো লাল তাস কতগুলি? লাল তাস হলো 26টা, কালো তাস হলো 26টা। তাহলে এখানে দেখো কমন আছে কিনা, আবার দেখো লাল তাস তো 26টার মধ্যে 2টা টেক্কা আছে, লাল টেক্কা। তাহলে তাসটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত? তাহলে এটা অবর্জনশীল ঘটনা, যে 2টা কমন আছে, যে 2টা লাল টেক্কা আছে, টেক্কাও 2টা আছে এবং ওই 2টা লালও, তাহলে এটা অবর্জনশীল ঘটনা। তাহলে দেখো সুতরাং প্রবাবিলিটি অফ আর কত? তাসটি লাল হওয়ার ঘটনা যদি আর হয়, সুতরাং প্রবাবিলিটি অফ আর লাল হওয়ার ঘটনা, অর্থাৎ তাসটি টোটাল লাল তাস আছে 26টি আর মোট তাস হলো 52, সমান হলো 1/2। এটা তোমরা এখানে লিখতে পারো যে সুতরাং এন অফ আর ইকুয়াল টু 26, তারপরে এন অফ এস ইকুয়াল টু 52। ওইটা না লিখলেও হবে, সরাসরি প্রবাবিলিটি আর অফ আর ইকুয়াল টু এই আর এর অনুকূলে আছে 26টি আর টোটাল হলো 52টি, মোট হলো হাফ। তারপর টেক্কা আছে কয়টি? প্রবাবিলিটি অফ টি ইকুয়ালস টু টেক্কা আছে হলো 4টি আর টোটাল কার্ড হলো কতগুলি? 52টি, ইকুয়াল টু 1/13, 4 13 52, এত। তারপরে ইন্টারসেকশন, প্রবাবিলিটি অফ আর ইন্টারসেকশন টি। এখানে কি বললাম? যে লাল তাসটি টেক্কা, তাহলে লাল হলো 2টা টেক্কা আছে, তাহলে ওইটা লালও হলো আবার 2টা টেক্কাও হলো, তাহলে এটা হলো কত? 2/52। টোটাল তাস হলো 52 আর তাদের মধ্যে কমন হলো 2টা তাস হলো লাল টেক্কা, 2টা হলো কমন, ইকুয়ালস টু কত? 1/26। তাহলে আমাদের বের করতে হবে কি? তাসটি লাল অথবা টেক্কা হলো প্রবাবিলিটি অফ আর ইউনিয়ন, যে অথবা যদি থাকে বা অথবা থাকলে ইউনিয়ন, এবং থাকলে হবে ইন্টারসেকশন। সুতরাং প্রবাবিলিটি অফ আর ইউনিয়ন টি, সুতরাং প্রবাবিলিটি অফ আর ইউনিয়ন টি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ আর প্লাস প্রবাবিলিটি অফ টি মাইনাস প্রবাবিলিটি অফ আর ইন্টারসেকশন টি। এখানে মানগুলি আমরা বসালে ইকুয়ালস টু, এটাই হলো লাল অথবা টেক্কা। প্রবাবিলিটি অফ আর কত পেলাম আমরা? প্রবাবিলিটি অফ আর পেলাম হাফ, প্লাস প্রবাবিলিটি অফ টি পেলাম হলো 1/13, প্লাস মাইনাস প্রবাবিলিটি অফ আর ইন্টারসেকশন টি হলো 1/26, মাইনাস 1/26। তাহলে প্রবাবিলিটি অফ আর কত পেলাম আমরা? হাফ। প্রবাবিলিটি অফ টি হলো 1/13 আর প্রবাবিলিটি অফ আর ইন্টারসেকশন টি 1/26। এখন এটাকে আমরা সরল করলে পেয়ে যাব, which implies probability of R union T equals to, এখানে তাহলে আমরা এখানে পাই হলো 26 হলো লসাগু, 26 হলে 13 প্লাস 2 মাইনাস 1 ইকুয়ালস টু 14 26 ইকুয়াল টু 7/13। এই হলো আমাদের। সুতরাং কনক্লুশনে লিখতে পারো, সুতরাং তাসটি লাল অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা এত। এটাই মনে রাখতে হবে, অথবা হলে হবে ইউনিয়ন আর এবং হলে হবে ইন্টারসেকশন। এই 52 বা 52খানা তাসের প্যাকেট হতে 3টি তাস দৈবভাবে উঠানো হলো, 3টি তাসই রাজা হওয়ার সম্ভাবনা কত? দেখো এখানে একটু জটিলতা আছে, তোমরা এটা খেয়াল রাখতে হবে। যদি বলতো 4টি তাসই রাজা হওয়ার সম্ভাবনা কত, তাহলে কি হতো? 4/, কারণ আমরা জানি রাজা আছে 4টি, তাহলে 4/52 হতো। কিন্তু এখানে কম নেওয়া হয়েছে, যে 4-এর থেকে কোন 3টি নেওয়া হবে? 3টি তাসই রাজা হওয়ার সম্ভাবনা কত? তাহলে এখানে দেখো, এই যে 4টি তাস থেকে 4টি রাজা থেকে 3টি রাজা কতভাবে বাছাই করতে পারি আমরা? এখানে আবার কম্বিনেশনের সূত্র ইউজ করতে হবে আমাদের, যে 3টি তাস থেকে 4টি রাজা আছে, 4টি রাজা থেকে 3টি রাজা কতভাবে আমরা
বেছে নিতে পারি, বাছাই করতে পারি, সেটা হলো কত 4C3। এটা হলো যে এই 3টি রাজার ফেভারে যাবে এটা। আর হলো টোটাল তাস হলো 52খানা, 52খানা তাস হতে আমাদের নিতে হবে কয়খানা তাস, 3খানা। তাহলে 52খানা তাস থেকে আমরা 3খানা তাস কতভাবে নিতে পারি, এইটা হবে n অফ s। তাহলে দেখো যে 52খানা তাস হতে 3টি তাস বাছাই করার পদ্ধতি সমাধান। 52খানা তাস হতে 3টি তাস বা 3খানা তাস বাছাই করার পদ্ধতি বা এতভাবে বাছাই করা যায় সমান হলো কতখানা থেকে 3খানা নিব, 52 থেকে 3টি নিব, 52C3। এটা যত হয় তোমরা হিসাব করবা, ক্যালকুলেটর বেশ করবা, হিসাব করে দেখবা, সম্ভবত এরকম হবে, এত হবে 52C3। তারপরে হলো যে 4টি রাজা হতে, রাজা মানে কিং, যেটা কে রাজা হতে 3টি রাজা বাছাই করার পদ্ধতি সমান হলো 4C3। 4C3 হলো 4। এই সুতরাং 3টি তাসই রাজা হওয়ার সম্ভাবনা, এইভাবে কথা লিখতে পারো, অথবা 3টি তাস ধরি, 3টি তাস রাজা হওয়ার ঘটনা এ ধরি, এটা লিখতে পারো, না লিখলেও হবে। ধরি 3টি তাস রাজা হওয়ার ঘটনা এ, বা কে, কিং যেহেতু কেউ ধরতে পারো, সুতরাং প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু হলো, তাহলে এর অনুকূল ঘটনা হলো 4C3 বাই 52C3। এই এখানে 4C3 কত 4, আর এখানে হলো 22 এত। এখন এটাকে যদি হরলবকে 4 দ্বারা ডিভাইড করি আমরা, তাহলে হয় 1/4 5 20, 21 4 5 20 25। এই হলো অ্যান্সার, যে 3টি তাসই রাজা হওয়ার সম্ভাবনা হলো এত অ্যান্সার। দেখো 200 জন পরীক্ষার্থীর 40 জন গণিতে, 20 জন পরিসংখ্যানে ফেল করে, উভয় বিষয়ে 10 জন ফেল করে। একজন পরীক্ষার্থী দৈবভাবে নেওয়া হলো, সে গণিতে ফেল করে কিন্তু পরিসংখ্যানে পাশ করার সম্ভাবনা নির্ণয় করো। দেখো এই যে 40 জন গণিতে এবং 20 জন পরিসংখ্যানে, শুধু গণিতে, উভয় বিষয়ে আছে, এর মধ্যে 10 জন ফেল করে, তাহলে শুধু গণিতে ফেল করে কতজন, 40 বিয়োগ 10 30 জন, আর শুধু পরিসংখ্যানে ফেল করে 20 বিয়োগ 10 সমান 10 জন। তাহলে আমরা এখানে তো আমাদের দেওয়াই আছে, কথাটা তোমরা লিখে নিলে ভালো হয়, যে 200 জন পরীক্ষার্থীর মধ্যে 40 জন গণিতে, 20 জন পরিসংখ্যানে, 20 জন পরিসংখ্যানে এবং 10 জন উভয় বিষয়ে ফেল করে, 20 জন পরিসংখ্যানে ফেল করে, উভয় বিষয়ে ফেল করে 10 জন। সুতরাং শুধু গণিতে ফেল করে কিন্তু পরিসংখ্যানে পাশ করে কতজন, সুতরাং শুধু গণিতে ফেল করে, এই 40 থেকে উভয় বিষয়ে ফেল করে যেটা, সেটা বাদ দিতে হবে। তাহলে শুধু গণিতে ফেল করে কিন্তু তারা
পরিসংখ্যানে পাশ করে। সুতরাং শুধু গণিতে ফেল করে কিন্তু পরিসংখ্যানে পাশ করে, পরিসংখ্যানে পাশ করে এমন পরীক্ষার্থীর সংখ্যা সমান 40 - 10 সমান 30 জন। সুতরাং এখন এরা কি করে, এই 30 জন গণিতে ফেল করে কিন্তু পরিসংখ্যানে পাশ করে। তাহলে আমাদের কি সম্ভাবনা বের করতে হবে যে গণিতে ফেল করে কিন্তু পরিসংখ্যানে পাশ করার সম্ভাবনা কত। তাহলে এখানে টোটাল স্টুডেন্টস কত, 200 জন। সুতরাং probability of গণিতে ফেল, সে এই যে গণিতে ফেল কিন্তু পরিসংখ্যানে পাস, এটা কথাও লিখতে পারো। সুতরাং probability of গণিতে ফেল কিন্তু পরিসংখ্যানে পাস সমান টোটাল স্টুডেন্ট হলো 200 আর এখানে গণিতে ফেল পরিসংখ্যানে পাস হলো 30 জন ইকুয়াল টু 3/20। এই হলো অ্যান্সার। এই নেক্সট দেখো, দুইজন ছাত্রের একটি অঙ্কের সমাধান করতে পারার সম্ভাবনা 1/3 এবং 1/4। তারা একত্রে অঙ্কটি করার চেষ্টা করলে অঙ্কটি সমাধান করার সম্ভাবনা নির্ণয় করো। তারা একত্রে করবে অর্থাৎ এই যদি প্রথম ছাত্রের অঙ্কটি করার ঘটনা যদি হয় এ এবং দ্বিতীয় ছাত্রের অঙ্কটি সমাধান করার ঘটনা যদি হয় বি, তাহলে আমাদের একত্রে হবে এ ইউনিয়ন বি। আমাদের এখান থেকে এ ইউনিয়ন বি বের করতে হবে। ধরি প্রথম ও দ্বিতীয় ছাত্রের আমরা একটাকে প্রথম ছাত্র মনে করলাম, অপরটাকে দ্বিতীয় ছাত্র মনে করলাম। ধরি প্রথম ও দ্বিতীয় ছাত্রের অঙ্কটি সমাধান করতে পারার, ঘটনা যথাক্রমে এ ও বি। সুতরাং প্রবাবিলিটি এখানে কি বলছে যে সম্ভাবনা, যে তাদের অঙ্কটি করতে পারার সম্ভাবনা 1/3 এবং 1/4। সুতরাং প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু 1/3 এবং প্রবাবিলিটি অফ বি ইকুয়ালস টু 1/4। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত, যেহেতু তারা স্বাধীন, যে তারা একাকী অঙ্কটা করতে পারে, একজনটা আরেকজনের উপর ডিপেন্ড করে না, যে আলাদা বলছে যে দুইজন ছাত্রের একটি অঙ্কের সমাধান করতে পারার সম্ভাবনা এত এবং এত। এখানে ইন্টারসেকশন বের করব আমরা, যে এখন তাদের বলছে যে তারা স্বাধীন, মানে তারা একাকী অঙ্কটি করছে। তাহলে এই স্বাধীন ঘটনার ক্ষেত্রে সুতরাং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু হলো প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি ইকুয়ালস টু 1/3 ইন্টু 1/4 ইকুয়ালস টু 1/12। এখন দেখো তারা একত্রে অঙ্কটি করার চেষ্টা করলে অঙ্কটির সমাধান করার সম্ভাবনা নির্ণয় করো। সুতরাং প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি স্বাধীন ঘটনার ক্ষেত্রে এবং অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে আমরা জানি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে প্রথমত হলো যে তারা স্বাধীনভাবে অঙ্কটি করে। স্বাধীন ঘটনার ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। তারপরে তারা একত্রে অঙ্কটি করার চেষ্টা করলে, একত্রে হলো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। একত্রে চেষ্টা করলে তারা এ ইউনিয়ন বি এর সূত্র হলো এটা।
স্বাধীন ঘটনার ক্ষেত্রে। এখন প্রবাবিলিটি অফ এ কত, 1/3 প্লাস 1/4 মাইনাস 1/12। তাহলে এখানে লসাগু কত হয়, 1/12, 12 হলো লসাগু, তারপরে হলো এখানে হলো 4 প্লাস 3 মাইনাস 1 ইকুয়াল টু 7 মাইনাস 1, 6/12 ইকুয়ালস টু হাফ। তাহলে তারা এটাই অ্যান্সার, যে তারা একত্রে অঙ্কটি করার চেষ্টা করলে অঙ্কটি সমাধান করার সম্ভাবনা হলো কত, হাফ। এই প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। দেখো, একটি বাক্সে 4টি লাল, 5টি নীল এবং 7টি সাদা রঙের বল আছে। দৈব চয়নে একটি বলের লাল বা সাদা হওয়ার সম্ভাবনা কত? বা অথবা, দেখো এখানে বা আর অথবা একই কথা, তাহলে বা অথবা হলে কি হবে, ইউনিয়ন হবে। দেখো একটি বাক্স, মনে করো এই একটা বাক্স, এই বাক্সে 4টি লাল বল, রেড বল আছে কয়টা, 4টা, তারপরে 5টি নীল বল, ব্লু বল আছে হলো 5টা, এবং সাদা রঙের বল, হোয়াইট বল আছে কয়টা, 7টি। তাহলে টোটাল বল হলো কয়টি, 16। এই হলো বলের সংখ্যা। তাহলে এই লাল বা সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে একটি বল যদি তোলা হয়, বলটি লাল হওয়ার সম্ভাবনা কত? লাল হওয়ার সম্ভাবনা হলো 4/16, আর হলো সাদা হওয়ার সম্ভাবনা হলো 7/16। এই এখন তাদের মধ্যে কমন কিছু আছে? কমন তো কিছু নাই, যে লাল হইলে লালই বলটা, সাদা হইলে সাদা, ব্লু হইলে ব্লু, কিন্তু তাদের মধ্যে কমন কোনো নেই, এখানে কমন কিছু নাই, তার মানে ইন্টারসেকশনটা এখানে শূন্য। তাহলে এটা হলো কি, বর্জনশীল ঘটনা, অবর্জনশীল ঘটনা নয়। বর্জনশীল ঘটনা মানে কি, এই সাদা এবং লালের ইন্টারসেকশন হবে শূন্য, ফাঁকা সেট হবে। তাহলে ধরি বলটি লাল হওয়ার ঘটনা, ধরি বলটি, একটি বলই নেবে, বলটি লাল হওয়ার ঘটনা এ আর বা রেড, ধরি বলটি লাল হওয়ার ঘটনা এ এবং বলটি লাল আর সাদা, বলটি সাদা হওয়ার ঘটনা হোয়াইট, সরি এটা ধরি হোয়াইট আর এটা ধরি আমরা রেড, যে ধরি বলটি লাল হওয়ার ঘটনা আর এবং বলটি সাদা হওয়ার ঘটনা ডব্লিউ, মানে হোয়াইট। তাহলে সুতরাং প্রবাবিলিটি অফ আর মানে রেড হওয়ার সম্ভাবনা কত? রেড বল আছে টোটাল হলো 4টি, 4 টোটাল বল হলো কয়টি? আচ্ছা, এর আগে লিখি বাক্সে মোট বলের সংখ্যা। বাক্সে মোট বলের সংখ্যা সমান 4 + 5 + 7, এতটি, সমান 16, 16টি। সুতরাং প্রবাবিলিটি অফ আর ইকুয়ালস টু রেড বল হলো 4টি, 4/16 সমান 1/4, অ্যান্ড প্রবাবিলিটি অফ হোয়াইট বল ইকুয়াল টু 7/16। সুতরাং প্রবাবিলিটি অফ, যেহেতু লাল বা সাদা বলছে, বা অথবা থাকলে সেটা হলো ইউনিয়ন, সুতরাং প্রবাবিলিটি অফ আর ইউনিয়ন হোয়াইট ইকুয়াল টু প্রবাবিলিটি অফ রেড প্লাস প্রবাবিলিটি অফ হোয়াইট। এখানে ইন্টারসেকশন মাইনাসটা হবে না, মাইনাস প্রবাবিলিটি অফ আর ইন্টারসেকশন ডব্লিউ, এটা হবে না, কারণ এখানে এই দুই রঙের মধ্যে কোনো কমন কিছু নেই। ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ আর হলো কত? 1/4 প্লাস 7/16 ইকুয়ালস টু 16, আর হলো 4 + 7 ইকুয়ালস টু 11/16। এই হলো অ্যান্সার। এই একটি বাক্সে 7টি লাল, 9টি কালো এবং 6টি সাদা রঙের বল আছে। এলোমেলোভাবে 3টি বল তুলে নেওয়া হলো। বলগুলি লাল বা সাদা হওয়ার সম্ভাবনা কত? আগের অঙ্কটার সাথে মিল আছে এবং অমিলও আছে। আগেরটা বলছে যে একটি বল তুলে নেওয়া হলো, তাহলে একটি বল তুলে নিলে
সেই বলটি লাল হওয়ার সম্ভাবনা কত? 7c1। কতভাবে তুলে নেওয়া যায়? একটি বল তুলে নেওয়া যায় 7c1 বা 7 একই কথা, কিন্তু এখানে নিতে হবে 3টি বল। সেই 3টি বল 7c3, লাল 3টি বল, তারপরে হলো সাদা 3টি বল 6c3। কিন্তু যদি একটি বলতো তাহলে 6c1 যে কথা, শুধু 6 একই কথা। আর এখানে দেখো টোটাল বল হলো 7, 7 9 7 16 আর 6 22, 22টা থেকে নিতে হবে 3টা। এইটা হলো তোমার এই কি এই সার্বিক সেটটা, যে নমুনা ক্ষেত্র, যে 22টা বল থেকে 3টা নেওয়া, সেটা হলো n অফ s যেটাকে বলা হয়। তাহলে 22c3 সেটা। আর হলো এখানে বলগুলি লাল অথবা সাদা, তা লাল হওয়ার ঘটনাকে যদি আমরা r ধরি এবং সাদা হওয়ার ঘটনাকে যদি w ধরি, তাহলে প্রবাবিলিটি অফ রেড কত হবে? প্রবাবিলিটি অফ রেড হবে 7c3/22c3। আবার প্রবাবিলিটি অফ হোয়াইট হবে 6c3/22c3। আমি আবার বলছি, আগের অঙ্কটাই ছিল কিন্তু একটি বল নেওয়া, সেটা ছিল যে সেটা যদি হইতো তাহলে হয়তো আমাদের 7c1, 7c1 যে কথা 7 একই কথা, আর 22c1 যে কথা শুধু 22 একই কথা। সেই জন্য আমরা সেখানে সেইভাবে লিখছি যে টোটাল বল ছিল 16, তাহলে আমরা এখানে লিখছিলাম যে ধরো 7ই। তো যদি একটা করে নিতাম তাহলে এখানে কি হতো? একটা বল নিলে 3টার পরিবর্তে যদি 3টা না বলে বলতো যে এই 22টা বল থেকে একটি করে নিলে সেই বলটি কত লাল বা সাদা হওয়ার সম্ভাবনা কত। তাহলে একটি বল লাল হওয়ার সম্ভাবনা কত? 7/22। কী জন্য? কারণ 7c1, 7 বলতে এখানে 7c1 মানে হলো 7, আর 22c1 মানে হলো 22। একটা হলে আর c1 কম্বিনেশন করার দরকার নাই, একটা হলে যেহেতু 7c1 7ই, সেই জন্য আমরা আর ওই কম্বিনেশন সূত্র লিখি নাই। কিন্তু এখানে হলো আমাদের 3টা, সেই জন্য কম্বিনেশনের সূত্র লিখতে হবে। তাহলে দেখো ধরি বাক্সে মোট বল সমাধান, বাক্সে মোট বল সমান 7 + 9 + 6 এতটি সমান 22টি। ধরি বল 3টি লাল হওয়ার ঘটনা, ধরি বল 3টি লাল হওয়ার ঘটনা আর, এবং বল 3টি সাদা হওয়ার ঘটনা w। সুতরাং প্রবাবিলিটি অফ r ইকুয়াল টু, রেড বল আছে কয়টা? 7টা, 7c3 বাই টোটাল বল হলো 22টা, 22c3। এখন 22c3 হবে, তোমরা ক্যালকুলেটরে করে নিবা, 1540 আর 7c3, 7c3 হলো 35 এত, ইকুয়ালস টু আমরা এটাকে 5 দ্বারা ডিভাইড করলে 5 7 35, 3 5 15, 0 8 এই। আবার যদি কাটি 1 4 7 28, 4 7 এত হয়। তারপরে হলো প্রবাবিলিটি অফ w ইকুয়াল টু, w মানে হোয়াইট বল 6টা আছে, 6c3/22c3 ইকুয়ালস টু 1540 আর হলো 6c3, 6c3 হলো 20 ইকুয়ালস টু 1/77। সুতরাং প্রবাবিলিটি অফ r ইউনিয়ন w, সুতরাং প্রবাবিলিটি অফ r ইউনিয়ন w ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ r প্লাস প্রবাবিলিটি অফ w ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ r পেলাম আমরা 1/44
প্লাস 1/77। এখন এটাকে সরল করলে যা হয় equals to 77 into 44, 77 plus 44 equals to 121, আর এখানে হলো 77 into 44, 3388। এটাও আনসার দিতে পারো, অথবা এটাকে যদি আরও ছোট করা যায় তাহলে করবা, না হয় দশমিকেও দিতে পারো, যে 121 ডিভাইডেড বাই 1/28, 1/28, এই হলো অ্যান্সার। এই দেখো আরেকটি প্রবলেম, কোনো জরিপে দেখা গেল 80% লোক ইত্তেফাক পড়ে, 70% লোক জনকণ্ঠ পড়ে এবং 66% লোক উভয় পত্রিকা পড়ে। নিরপেক্ষভাবে বাছাই করলে একজন লোকের ইত্তেফাক অথবা জনকণ্ঠ পড়ার সম্ভাবনা কত? তাহলে এটা হলো দুইটা পত্রিকা, একটা জরিপে দেখা গেল যে দুইটা পত্রিকার কি দেখা গেল যে অর্থাৎ 100 জনের মধ্যে 80 জনই পড়ে হলো ইত্তেফাক পড়ে, আবার 70% মানে হলো 100 জনের মধ্যে 70 জন জনকণ্ঠ পড়ে, আর 60% লোক উভয় পত্রিকা পড়ে, মানে হলো 100 জনের মধ্যে 6 জন কি পড়ে, দুইটা পত্রিকাই পড়ে। নিরপেক্ষভাবে বাছাই করলে একজন লোকের ইত্তেফাক অথবা জনকণ্ঠ পড়ার সম্ভাবনা কত? এটা আমাদের নির্ণয় করতে হবে। সমাধান, ধরি ঘটনা এ, ঘটনা ই লোকটি ইত্তেফাক পড়ে, বা লোকটি ইত্তেফাক পড়ার ঘটনা, ধরি লোকটির ইত্তেফাক পড়ার ঘটনা, ইত্তেফাক পড়ার ঘটনা হলো ই, তারপরে এবং লোকটির জনকণ্ঠ পড়ার ঘটনা জে। সুতরাং প্রবাবিলিটি অফ ই, ইত্তেফাক পড়ার সম্ভাবনা হলো কত? 80/100, এত, ইকুয়ালস টু 4/5। তারপরে হলো প্রবাবিলিটি অফ জে ইকুয়ালস টু 70%, 70/100 ইকুয়ালস টু 7/10, এবং প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন জে, প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন জে, কারণ এরা হলো কমন, জনকণ্ঠও পড়ে এবং ইত্তেফাকও পড়ে, এবং ইকুয়ালস টু 66/100 ইকুয়ালস টু 33/50। এই এখন আমাদের সূত্রটা কি, যে অথবা আছে, যে ইত্তেফাক অথবা জনকণ্ঠ, অথবা থাকলে ইউনিয়নের সূত্র। সুতরাং প্রবাবিলিটি অফ ই ইউন জে, সুতরাং probability of E union J equal to probability of E plus probability of J minus probability of E intersection J। তাহলে probability of E কত পেলাম আমরা? 4/5 plus probability of J পেলাম 7/10 minus probability of E intersection J হলো 33/50, 33/50। তাহলে এখানে লসাগু হলো 50।
5 10 40 প্লাস 35 মাইনাস 33, তাহলে এখানে হয় আমাদের 2 থাকে, 35 থেকে 33 গেলে 2, 42/50, 25 আর হলো 21। দেখো হিসাবটা, যে প্রবাবিলিটি অফ ই 4/5 আর হলো 7/10, 33/50, লসাগু হয় 50, 5 10 50 আর হলো 4 10 40, 5 5 7 35 মাইনাস 33, 35 থেকে 33 গেলে 2, 42/50, 21/25। এই এতজন, এটাকে আর কি ছোট করা যায়? যাচ্ছে না, এটাই রাখতে পারো তোমরা অ্যান্সার, যে অ্যান্সার হবে এটাই অ্যান্সার। নেক্সট একটা প্রবলেম দেখো, একটি ব্যাগে 60টি লাল এবং 5টি সাদা বল আছে। নিরপেক্ষভাবে 4টি বল তোলা হলে তাদের মধ্যে 2টি লাল এবং, দেখো এখানে অথবা না কিন্তু, এবং 2টি সাদা বল হওয়ার সম্ভাবনা কত? তাহলে ব্যাগে মোট বল আছে কতগুলি? ব্যাগে মোট বল আছে 7 আর 5 12টি। ব্যাগে মোট বল আছে সমান 7 + 5টি সমান 12টি। সুতরাং দেখো, যে আমরা 4টি বল তুলব, 4টির মধ্যে হলো তোলা হলে তাদের মধ্যে 2টি লাল, 2টি লাল হওয়ার সম্ভাবনা কত? 2টি লাল হওয়ার সম্ভাবনা কত? 2টি লাল হওয়ার সম্ভাবনা হলো 7c2 বাই কত? 7c2। 2টি লাল বল কতভাবে নেওয়া যায়? 2টি লাল বল নেওয়া যায় হলো 7c2 ভাবে, এবং 2টি সাদা বল নেওয়া যায় কত? 5c2 ভাবে। এবং মোট বল নেব কয়টা বাক্স থেকে? 4টি। তাহলে টোটাল হবে 12টি থেকে নেব হলো 12c4, এই 4টি। এই হবে এই অঙ্কটির অ্যান্সার। তাহলে সুতরাং আমরা এখন ফর্মালি যদি লিখি তাহলে কি হয়, যে একবারেই লিখতে পারে, এগুলি অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে, তো যে নিরপেক্ষভাবে 4টি বল তোলা হলে 2টি লাল এবং 2টি সাদা বল হওয়ার সম্ভাবনা। সুতরাং প্রবাবিলিটি অফ 2টি লাল এবং 2টি সাদা বল ইকুয়ালস টু 7c2 ইন্টু 5c2/12c4। এখানে তোমাদের রেজাল্ট যা হয় তোমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারো, যে 12c4 সমান হলো 495 আর হলো 7c2 হলো 21 ইন্টু 5c2 10। এখন হিসাব করলে যা হয় 21 ইন্টু 10 210 ডিভাইডেড বাই 495 ইকুয়াল টু 14/33, এই অ্যান্সার। দেখো তোমাদের জন্য 3টি হোমওয়ার্ক দিলাম, যে 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির মধ্য হতে একটি সংখ্যা ইচ্ছে মতো নিলে সংখ্যাটি বর্গ অথবা ঘন হওয়ার সম্ভাবনা কত? এই একটি প্রবলেম।
আরেকটি প্রবলেম হলো 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলি হতে একটি সংখ্যা খুশিমতো নিলে সংখ্যাটি 3 অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? লাস্ট প্রবলেমটা, রনির বাংলা পরীক্ষায় ফেল করার সম্ভাবনা 1/5 এবং বাংলা এবং ইংরেজি দুইটিতেই পাশের সম্ভাবনা 3/4 এবং দুইটির যে কোনো একটিতে পাশের সম্ভাবনা 7/8 হলে তার কেবল ইংরেজিতে পাশের সম্ভাবনা কত? আমি আজকে অত্যন্ত আনন্দিত যে আমি প্রায় 37টা ক্লাসের মাধ্যমে তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র সম্পূর্ণ সিলেবাসটা শেষ করতে পেরেছি। এখন বাকিটা হলো তোমাদের উপর। তোমরা যদি লেকচারগুলি ফলো করো, তোমাদের কারো প্রাইভেট পড়তে হবে না। আমার লেকচারগুলি ফলো করে আমি এমন কোনো শিখনফল তোমাদের বাকি রাখি নাই, কোনো থিওরি বাকি রেখে নাই যেটা আলোচনা করি নাই। সব কিছু আলোচনা করেছি এবং প্রত্যেকটা থিওরির উপরই তোমাদের উদাহরণ দিয়েছি। এখন যারা একটু ভালো মনোযোগী স্টুডেন্ট, তোমরা লেকচারগুলি ফলো করলে এবং যে কোনো একটা বই যদি তোমরা ফলো করো, বইয়ের প্রবলেমগুলি করো, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। সামনে আমরা তোমাদের এতদিনে হয়তো টেস্ট পরীক্ষার কাছাকাছি চলে আসতাম বা প্রি টেস্ট পরীক্ষা হয়ে যেত। যেহেতু দেশের পরিস্থিতির কারণে, বিশ্বের পরিস্থিতির কারণে তোমাদের পরীক্ষাগুলি নেওয়া হয় নাই। পরিস্থিতি ভালো হওয়ার সাথে সাথে হয়তো তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাবে। আশা করি তোমরা নিজেদেরকে প্রস্তুত রাখবে, যে কোনো সময় যেন পরীক্ষায় বসতে পারো সেরকম প্রস্তুত রাখবে। আর আমার এই প্রচেষ্টাটা সার্থক হবে যদি তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো এবং তোমাদের যদি এতটুকু উপকারে আসে, তাহলে আমি মনে করব যে আমার এই পরিশ্রম সার্থক হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।